রাজ্য রাজনীতি নিয়ে প্রায় রোজই কথা বলতে বসি। আর নতুন সরকার গঠন হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে নতুন সরকার আমাদের রাজ্যে এসেছে, কিন্তু তারপরেও লাইমলাইট একই জায়গায় ঘুরে ফিরে আটকে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে লেজুর হিসেবে প্রতিটা ক্ষেত্রেই জুড়ে যাচ্ছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো কেন তিনি লাইমলাইটে? না, তিনি যে বিরাট কিছু করছেন বা বিরাট কিছু মানে বিরোধী তার জায়গা থেকে দাঁড়িয়ে বিরাট কিছু করছেন এমন কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরের থেকে হার্ডলি 5বার হয়তো সামনাসামনি এসেছেন, 5 থেকে 6বার, তার বেশি নয়। তো তারপরেও গোটা বিষয়টাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করেই চলছে। বিজেপি হাজারো নতুন নতুন মানে প্রকল্প থেকে শুরু করে একের পর এক ঘোষণা করছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন। সবকিছুর মাঝেও কোথাও না কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসই সর্বসাকুল্যে মানে বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে ঢুকে বসে রয়েছেন। কেন? প্রথম কথা, নির্বাচনে ভরাডুবির পর থেকে একের পর এক নেতৃত্বের দলত্যাগ, বিরোধী একটা ব্লক তৈরি করা থেকে শুরু করে মানে বিক্ষোভ, ক্ষোভ, প্রতিটি বিষয় চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এবার প্রসঙ্গ হলো যে কেন এই বিক্ষোভ, ক্ষোভ থেকে শুরু করে দল ছাড়াই প্রতিটি ঘটনা ঘটছে? এটার পেছনে কি খুব স্পেসিফিক কোনো কারণ আছে? কেউ কেউ বা রাজনৈতিক বহু বিশ্লেষকরাই বলছেন যে হয়তো বিজেপির তরফ থেকে প্রেসার দেওয়া হচ্ছে এবং সেই প্রেসার, অতিরিক্ত প্রেসার দেওয়ার ফলেই এই যে যারা নেতৃত্ব বা বিধায়ক থেকে শুরু করে যারা প্রাক্তন বিধায়ক বা জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা দল ছেড়ে অন্যত্র যাচ্ছেন বা বিজেপিকে সমর্থন করছেন। আবার দলে যারা বিক্ষুব্ধ, তাদের আঙুল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। ঠিক কোনটা আসল কারণ? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে একের পর এক নেতৃত্ব অন্যদিকে এগিয়ে যাচ্ছেন, সে বিষয়ে নিয়ে কথা বলবো, সেই বিষয় নিয়েই আমরা আজকে থাকবো। তার আগে দ্য এজ ডিজিটাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভিডিও বারবার আমরা আপনাদের সামনে নিয়ে আসি। নমস্কার, আমি অনিরুদ্ধ। যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে একের পর এক নেতৃত্ব তারা অন্যত্র চলে যাচ্ছেন। কেউ বিরোধী ব্লক তৈরি করে সেখানে যাচ্ছেন, কেউ আবার আসল তৃণমূল দাবি করে সেখানে চলে যাচ্ছেন। দিল্লির ক্ষেত্রে বা সংসদীয় রাজনীতির ক্ষেত্রে একাধিক নেতৃত্ব তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য একটি অখ্যাত দল এনসিপিআই সেখানে জয়েন করেছেন। প্রত্যেক ক্ষেত্রেই তারা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। টিম টিম করে যে কয়েকজন নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্বলছেন, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। বাকি যারা যেরকম ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন, তারা ওদিকে সংসদের ক্ষেত্রে বা সাংসদ যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তা সে সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক, শতাব্দী রায় হোক বা সায়নী ঘোষ হোক, ওদিকে ইউসুফ পাঠান থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেই দল ছেড়েছেন বা দলত্যাগী হয়েছেন। তো প্রতিটি ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী, অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী। কি দোষ তার? অত্যাধিক ঔদ্ধত্য, অত্যাধিক রকমের মানে একটা ডিক্টেটরশিপ চালানো এবং মানে দলের মধ্যে আরেকটা দল তৈরি করে ফেলেছিলেন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেই সবাইকার ক্ষোভ, মানে তিনি যেন অঘোষিত তৃণমূলের মালিক, এই প্রসঙ্গটা বারে বারে চলে আসছিল এবং মালিক কর্মচারীদের যা বলবেন তাই শুনতে হবে।
আর এখানেই প্রত্যেকের সমস্যাটা তৈরি হয়েছে। যদিও রাজনীতি একটা অন্য বিষয়, মানে রাজনীতি বড্ড একটা মানে নানান ধরনের খেলা নিয়ে চলে। রাজনীতি কিভাবে কখন কোন টার্ন নেবে কেউ জানে না। তাই মানে রাজনৈতিক বিশ্লেষকরা তারা যে কথা বলছেন যে মানে এই সমস্ত যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই নানান ধরনের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলোর থেকে বাঁচার জন্যই হয়তো বিজেপির দ্বারস্থ হচ্ছেন তারা, যাতে তাদের উপরে কোনো ধরনের কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়। অনেক রাজনৈতিক বিশ্লেষকই এই কথা বলছেন যে সেই জন্য ভয় পেয়ে তারা বিজেপির সমর্থনের দিকে এগিয়েছেন। যদিও যারা গেছেন তারা প্রত্যেকেই একই কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দল ছেড়ে এসেছেন। এবং তার থেকে বড় কথা হলো গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের একটা রোল প্লে করছেন। কারণ তিনি সব জেনে শুনেও, তাকে সব জানানোর পরেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে তার মায়া মমতা কোনোটাই তিনি কাটাতে পারছেন না। প্রশ্ন হলো তাহলে যে কোন জায়গাতে বা কোন প্রসঙ্গে এই মানুষগুলো দল ছাড়ছেন? সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সত্যি সত্যিই কি তিনি একদম অন্ধ ধৃতরাষ্ট্রের একটা রোল প্লে করছেন? প্রসঙ্গ কিছু ক্ষেত্রে তেমনটাই দেখা যায়। যখন কিনা এতগুলো নেতৃত্ব তারা একের পর এক বিক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন, তার তো বেশ কিছু মানে অত্যন্ত স্নেহভাজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন, সব থেকে বড় কথা হলো ছায়া সঙ্গী একাধিক নেতৃত্ব। তার মধ্যে সব থেকে বড় যে নামটা সেটা হলো ফিরহাদ হাকিম বা ববি হাকিম। তার পাশাপাশি এই দিন দুয়েক আগে চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও দল ছেড়েছেন। তিনিও নাম লিখিয়েছেন ওই বিরোধী ব্লকে। দল ছেড়েছেন বলা কতটা ঠিক হবে সেটা জানি না, তার কারণ যে বিক্ষুব্ধ ব্লক যেটা রয়েছে, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেখানে বিরোধী দলনেতা হিসেবে যাকে সিলেক্ট করা হয়েছে, সেই বিক্ষুব্ধ ব্লক তারা দাবি করছেন বারবার করে যে তারাই নাকি আসল তৃণমূল। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাট তৃণমূল, তারাও আবার বলছেন যে তারাও নাকি আসল তৃণমূল। দুই পক্ষই নির্বাচন কমিশনের কাছে তাদের যে মানে এই যে লিস্ট, যে কারা কারা নেতৃত্বে রয়েছেন সেই সমস্ত লিস্ট তারা জমা দিয়েছেন। কয়েক দিন দু তিনেক আগে ঋতব্রতপন্থী তৃণমূলরা তারা গিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমারের নেতৃত্বে তাদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সেখানে গিয়ে বলে এসেছেন যে তারাই নাকি আসল তৃণমূল, তারাই এই দলটার প্রতীক দাবি করেছেন। এবং সব থেকে বড় কথা হলো গিয়ে তারা যে তৃণমূল কংগ্রেসের যে ফান্ড রয়েছে প্রায় 650-700 কোটি টাকার যে ফান্ড রয়েছে, সেই ফান্ডের অ্যাক্সেসও তারা দাবি করেছেন। অন্যদিকে আবার এই ওয়ার্কিং কমিটির মিটিং, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, বর্তমান চেয়ারপারসন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অপর একটি ওয়ার্কিং কমিটির বৈঠক করেছেন দলের, এবং সেখানে একাধিক নেতৃত্বকে আলাদা আলাদা করে দায়িত্ব দিয়েছেন। এবং সেই যে ওয়ার্কিং কমিটি, সেই কমিটির একটা লিস্ট সেটাও নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে তারাও দাবি করেছেন যে তারাই আসল তৃণমূল এবং তারাই তৃণমূল, এই প্রসঙ্গটা দাবি করেছেন। সেই ওয়ার্কিং কমিটিতে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ছিলেন স্টেট প্রেসিডেন্ট। অদ্ভুত বিষয় হলো দিন দুয়েক আগে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে গিয়েছেন সেই বিক্ষুব্ধ তৃণমূলে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাকে ক্যামেরার সামনে এসে, তাকে সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তাকে বেশ কয়েকটি বিষয় পরিষ্কার করতে হয়, এবং সেখানে তিনি নিজেকে যেরকম তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে দাবি করেছেন এবং তার পাশাপাশি তিনি এই মুহূর্তে স্টেট প্রেসিডেন্ট নিজেকে ঘোষণা করেছেন। এছাড়া কুণাল ঘোষ সহ একাধিক নেতৃত্ব তারা রয়েছেন মানে সেই ওয়ার্কিং কমিটিতে, এমনটাই তিনি জানিয়েছেন। তার পাশাপাশি এই যে বিক্ষুব্ধ যারা, তাদেরকে বেঈমান বলে তিনি বারবার বারবার করে অভিহিত করেছেন। প্রশ্ন হচ্ছে যে সত্যি কি তারা বেঈমান, নাকি তারা অন্য কোনো কারণে বিজেপি ঘেঁষা হয়ে গিয়েছেন? যদি তাদের কথা ধরা যায় তাহলে তো তারা বেঈমান নন,
কারণ তারা বারবার বারবার নাকি দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের বেশ কয়েকজন ক্ষোভও প্রকাশ করেছেন দলের মধ্যে থেকেই, কিন্তু তাতে নাকি কোনো কাজের কাজ হয়নি। আমরা 2-3 দিন আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের একটা ইন্টারভিউ দেখছিলাম। এই রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছেন বিক্ষুব্ধ যে দল তার সঙ্গে, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এনসিপিআই তে তিনিও জয়েন করেছেন। রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি নাকি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বারবার এই সমস্যাগুলোর কথা তিনি তুলে ধরেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও নাকি তার কথাগুলো, অর্থাৎ তিনি যে অভিযোগগুলো তুলেছিলেন, যার বিরুদ্ধে তুলেছিলেন তার কাছেই নাকি আবার রিপোর্টগুলো পাঠিয়ে দিয়েছিলেন। তো এই যে বিষয় বা এই যে প্রসঙ্গগুলো হয়ে আসছে, এ তো কার্যত মানে সত্যি সত্যি কর্পোরেট পলিটিক্স এর সমান। অর্থাৎ কর্পোরেট পলিটিক্স এর ক্ষেত্রে আমরা কি দেখি, অনেক ক্ষেত্রে অনেক কর্মী তার ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ আনেন। সে ম্যানেজারের বিরুদ্ধে বা সেই ম্যানেজারের সঙ্গে কাজ করতে সমস্যা হচ্ছে বলে তারা জানান এইচআর এর কাছে। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই এইচআর আবার সেই ম্যানেজারকেই সেই কর্মীর নামে অভিযোগ করে দিয়েছেন। অর্থাৎ অভিযোগপত্রটা যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, অমুক কর্মী আপনার নামে এই অভিযোগ করেছেন, অর্থাৎ যিনি অভিযোগ করেছেন তার নামেই ম্যানেজারের কাছে আবার গিয়ে এইচআর কমপ্লেন করে দিয়ে আসছেন। তো এই যে মানে কর্পোরেট পলিটিক্স, এই যে কর্পোরেট কালচার, সেই কর্পোরেট কালচারই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে গত বেশ কয়েক বছর ধরে চলছিল। তার মূল যিনি বা এই কর্পোরেট কালচারের মূলে যিনি রয়েছেন তিনি নান আদার দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের অফিস থেকে একটা দলের মধ্যে এমন একটা পরিস্থিতি তিনি তৈরি করেছিলেন যে বহু নেতৃত্ব তাদের নাকি দম বন্ধ হয়ে আসছিল। তারা এই মানে আবেগের রাজনীতি ছেড়ে কার্যত এতটাই কর্পোরেট কালচারের মধ্যে ঢুকে গিয়েছিলেন যে তারা নিজেদেরকে আর মানিয়ে নিতে বা খাপ খাওয়াতে পারছিলেন না। তার সঙ্গে রয়েছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতির অভিযোগগুলো এই সমস্ত বিক্ষুব্ধ বিধায়করা, এনাদের বিরুদ্ধেও অনেক দুর্নীতি বা অনেক অভিযোগ রয়েছে নানানভাবে, কিন্তু সেই অভিযোগের থেকে বড় বিষয় হলো গিয়ে তারা পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন যে গোটা দলটা একটা দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় সেই কাজটা হচ্ছিল। তাহলে বুঝুন ঠেলা যে কি অবস্থা। আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এখানে কি হওয়া উচিত ছিল বা কোন দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা যাওয়া উচিত ছিল? যখন এতগুলো অভিযোগ উঠছে, যখন একের পর এক নেতৃত্ব দল ছেড়ে চলে যাচ্ছেন, তখন কি একবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল না যে এই মানুষগুলোকে দলে কোথাও একটা মিটিং এ ডেকে সেখানে আলাদা করে কথা বলা যে ভাই তোমাদের কি অভিযোগ রয়েছে, কি অনুযোগ রয়েছে, আমি সেগুলো খতিয়ে দেখছি। কোথাও না কোথাও গিয়ে যখন সমষ্টিগতভাবে প্রত্যেকে একদিকে আঙুল তুলছেন, তখন একটা বারের জন্য দলটাকে শক্তিশালী করে রাখতে বা দলে অন্যান্য আর 5টা নেতৃত্বের বিশ্বাসযোগ্যতাটাকে সমান রাখতে বা অটুট রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় কি ধৃতরাষ্ট্রের ভূমিকা থেকে সরে এসে একটা নিরপেক্ষ সিদ্ধান্ত কি নিতে পারতেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি খোলাখুলি ভাবে আলোচনা করতে পারতেন না যে কেন এতটা অভিযোগ উঠছে, কি কি খাতে অভিযোগ উঠছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো একাধিক রাইট হ্যান্ড লেফট হ্যান্ড অনেকেই ধরা পড়েছেন, অনেকের নামেই হুলিয়া জারি হয়েছে, এমনকি তার আত্মসহায়ক সুমিত রায়, তার নামেও অ্যারেস্ট ওয়ারেন্ট জারি আছে। তো তাহলে যখন এতগুলো প্রসঙ্গ উঠে আসছে, মানলাম যে হয়তো তিনি রাজনীতির শিকার, তার বিরুদ্ধে না হয় রাজনীতি চলছে, বিজেপির তরফ থেকে না তার বিরুদ্ধে রাজনীতি করা হচ্ছে, এটা হতে পারে হয়তো, মানে আমরা এর সত্যি মিথ্যে জানি না, আগামী দিনে সময় বলবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তবে হ্যাঁ, অভিযোগ যখন এতগুলো আসছে, অভিযোগ যখন এতগুলো চলছে, তাহলে একটা দলের চেয়ারপারসন হিসেবে সেই দলটার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উচিত ছিল না যে কিছুদিনের জন্য হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও না কোথাও একটু সাইড লাইনে রেখে বা তাকে একটুখানি প্রশ্ন ও চিহ্নের জায়গাতে একটা এমন জায়গায় মানে ওই রেড চেয়ারে একটা বসিয়ে
বাকিদেরকে প্রশ্ন করা যে ভাই তোমাদের কি কি অভিযোগ অনুযোগ রয়েছে, সেই অভিযোগ অনুযোগ প্রত্যেকটা নোট ডাউন করে সেটার বেসিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের মধ্যেই একটা তদন্ত কমিটি হওয়া। সেই তদন্ত কমিটি তৈরি হলে পরে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিন চিট পেতেন সেখান থেকে, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো সমস্যা নেই, যারা যারা অভিযোগ তুলেছিলেন, যারা যারা মিথ্যে অভিযোগ তুলেছিলেন তাদেরকে দল থেকে বরখাস্ত করতে পারতেন বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন বা ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারতেন। তার বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বারবার মমতা বন্দ্যোপাধ্যায় কি আড়াল করবার চেষ্টা করছেন কোনো না কোনো ভাবে, বাকিদেরকে অ্যাট দ্য কস্ট অফ আদার লিডার্স, সেটা কি বারবার হচ্ছে দলের মধ্যে? তাই জন্যই কি এই রাগটা? বেশ কয়েক বছর আগে যেই বিক্ষোভটা শুরু করেছিলেন খোদ শুভেন্দু অধিকারী, আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি এই যুব এবং যুবা, এই যে ডেভিয়েশন দলের মধ্যে বা এই যে দুটো সেপারেশন হয়ে গেছিল তরুণ প্রজন্মের মধ্যে, দলের তরুণ প্রজন্মের মধ্যে, সেখান থেকেই কি এই মানে বিক্ষোভের আগুনটা জ্বলা শুরু হয়েছিল। তারপরে ধীরে 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 সময়ের অপেক্ষা, যদিও প্রতিটা নেতৃত্ব বা প্রতিটা দলের যারা নেতা নেত্রী হন তারা ক্ষমতার আশপাশে থাকতে খুব পছন্দ করেন, কারণ যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে তারাও ততক্ষণ পর্যন্ত মানুষের চোখের সামনে থাকতে পারেন। তাই ক্ষমতা তৃণমূল কংগ্রেসের হাতে ছিল, 2021 সালেও তৃণমূল কংগ্রেসের হাতে ক্ষমতা ছিল, 2024 ইলেকশনেও তৃণমূল কংগ্রেসের হাতে ক্ষমতা ছিল, বিপুল ম্যান্ডেট তারা পেয়েছিলেন। কিন্তু সেই সময় এই নেতৃত্বরা, তাদের মধ্যে হয়তো সেই ক্ষোভ ছিল, কিন্তু তারা ক্ষমতার লোভে হয়তো এই দল ছেড়ে যেতে পারছিলেন না। আজ যখন ভরাডুবি হয়েছে, কেউ আর এই দলে থাকতে চাইলেন না। কারণ সব থেকে বড় কথা হলো কি, এই দলটা তো তারা আদর্শগতভাবে করছিলেন এমন তো নয়, এই দলটা তারা করছিলেন শুধুমাত্র ক্ষমতাটা হাতে রাখার জন্য। আজকে যখন সেই দলই ক্ষমতায় নেই, তখন আর তারা নিজেরা এই দলের সঙ্গে পড়ে থেকে কি করবেন? কারণ ক্ষোভ তো জন্মেছিল সেই সময়ের থেকে, যখন শুভেন্দু অধিকারী নিজে ক্ষোভের বীজটা বপন করে দিয়ে অন্য দলে চলে গিয়েছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো যদি অন্ধ ধৃতরাষ্ট্রের রোল থেকে সরে এসে কিছুটা নিরপেক্ষ কাজ করেন বা কিছুটা নিরপেক্ষভাবে চিন্তা ভাবনা করেন, তাহলে কি দলটা আবার একজোট হতে পারে? তাহলে কি তৃণমূল কংগ্রেস সঠিকভাবে একটা বিরোধী দল হিসেবে রাজ্যের যে বিধানসভা সেখানে বসে সরকারের যে লুপহোলস গুলো তৈরি হবে বা তৈরি হচ্ছে সেগুলোকে নিয়ে প্রশ্ন করতে পারেন জোর গলায়? আগামী দিনে সেদিকে আমরা তাকিয়ে থাকবো, রাজনীতি কোন পথে এগোয় সেদিকে আমরা দেখব। আশা করব পশ্চিমবঙ্গের বুকে একটা পজিটিভ বিরোধী দল তৈরি হবে, যারা কিনা সরকারের তাবেদারি নয়, সরকারের লুপহোলস গুলোকে দেখিয়ে প্রতিটি কাজ, যে কাজগুলো প্রশ্নের মধ্যে থাকছে বা যে কাজগুলো হয়নি সেই কাজগুলোকে করিয়ে নিতে পারবেন, সেদিকেই আমাদের আশা থাকবে। আপনারা কি বলেন জানান আমাদের কমেন্ট করে, সেই সঙ্গে ফলো করুন দি এজ ডিজিটাল পেজটি। ভালো থাকুন।